জি, আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, আমরা মূলত 201 থেকে আলোচনা করব ইনশাল্লাহ। 201 ধারা। তো 201 ধারা আলোচনা করার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করি, কেউ যদি উত্তর দিতে পারেন তাহলে সে থ্যাংক ইউ পাওয়ার যোগ্য। এই যে বিভিন্ন মানুষকে গুম করে, গুম করা, এই গুম করে আয়না ঘরে রাখে, গুম করে, এটার ইংলিশটা কি কেউ বলতে পারবেন? কেউ যদি বলতে পারেন গুম করা ইংলিশটা কি, তাহলে আমার পক্ষ থেকে স্পেশাল একটা থ্যাংক ইউ। গুম করা এটার ইংলিশটা কি কেউ বলতে পারবেন? ইয়াতে মোবাইল ডিকশনারিতে সার্চ দিয়েন না, এমনি নর্মালি কারো যদি মাথায় থাকে গুম করা এটার ইংলিশ কি, একটু সময় দেই, দেখি আপনারা কেউ পারেন কি না। লিখেন, তাহলে লিখে দেন গুম করা এটার ইংলিশ কি। ডিসঅ্যাপিয়ার? হ্যাঁ, হয় নাই। এটা একটা, আপনি অর্ধেক বলছেন মাসুম পারভেজ সাহেব, অর্ধেক বলছেন, পুরোটা বলেন, লিখেন। এটা এটা অর্থ হচ্ছে না না, কনসিল না, এটা হয় নাই। গুম করা এটা একটা মানে সবগুলোই লুকানো, কিন্তু গুম করার একটা নির্দিষ্টভাবে একটা ওয়ার্ড ইউজ করা হয়। কিছুদিন আগে কিছুদিন আগে বাংলা মানে অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু একটা এই এই গুম করার আন্তর্জাতিক যে ট্রিটি, ওই ট্রিটিতে সাইন করছে। লিখেন, গুম করার ইংলিশ হচ্ছে ENFORCED, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স। সিই, দেখেন, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ জোরপূর্বক, ডিসঅ্যাপিয়ারেন্স অর্থ হচ্ছে অদৃশ্য করে দেওয়া কাউকে, অদৃশ্য করে দেওয়া, অদৃশ্য, অদৃশ্য করে দেওয়া। তাহলে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুম করা। মনে রাখবেন, গুম করার ইংলিশটা হচ্ছে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, অর্থাৎ গুম করা, যেটাকে আমরা এই যে বিভিন্ন আয়না ঘরে রাখা অথবা যেই নামে বলি না কেন, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুম করা। আচ্ছা, এখন কেন এই জিনিসটা বললাম জানেন? এইটা আপনাদের 201 ধারার সাথে একটা মিল আছে। 201 ধারায় আলোচনা করা হয়েছে কি? 201 ধারায় আলোচনা করা হয়েছে ডিসঅ্যাপিয়ারেন্স, অদৃশ্য সম্পর্ক, অদৃশ্য করে দেওয়া। কি অদৃশ্য করে দেওয়া? সাক্ষ্য অদৃশ্য করে দেওয়ার শাস্তি। লিখেন, সাক্ষ্য অদৃশ্য করে দেওয়ার শাস্তি। অর্থাৎ যেই অভিযোগটা, বর্তমানে পিলখানা হত্যা মামলা অথবা সাগর রুনি হত্যা মামলায় এই বিষয়টা বেশি উঠে আসতেছে, যে এই সকল হত্যাকাণ্ডে মূল হোতা যেন না ধরা যায়, মূল হোতার কাছে যেন না যাওয়া যায়, মূল ঘটনা যেন উদ্ঘাটন করা না যায়, এই উদ্দেশ্যে অনেকেই কি করছে? সাক্ষ্য অদৃশ্য করে দিছে, অর্থাৎ এভিডেন্স ডিসঅ্যাপিয়ার করে দিছে। কেন আমি ডিসঅ্যাপিয়ার শব্দটা কেন বললাম? এই 201 ধারায় বলা আছে এভিডেন্স ডিসঅ্যাপিয়ার করে দেওয়া, অর্থাৎ কোনো ব্যক্তি যদি সাক্ষ্য অদৃশ্য করে দেয়। সাক্ষ্য অদৃশ্য মানে কি? ধরেন আমি আপনাদেরকে আরেকটা, সাক্ষ্য অদৃশ্য কি এই বিষয়টা একটু ক্লিয়ার করি। সাক্ষ্য অদৃশ্য বিষয়টা কি? সাক্ষ্য অদৃশ্য হচ্ছে গিয়ে, মনে করেন জরিনারে, জরিনারে হত্যা করছে পিন্টু। ঠিক আছে, কিভাবে হত্যা করছে? জরিনাকে জরিনাকে পিন্টু হত্যা করছে। জরিনার যে এই জরিনার যেই আঁচল ছিল অথবা জরিনার যে ধরেন সেলোয়ার কামিজে যে ওড়না ছিল, ওড়না পেঁচাইয়াই জরিনাকে হত্যা করা হয়েছে, পিন্টু হত্যা করছে। কিন্তু পরবর্তীতে পিন্টুর মা, মনে করেন সখিনা, সে কি করছে? এটা যেন ফাইন্ড আউট করতে না পারে, জরিনার এই ওড়নাটা সে কি করছে? লুকায় ফেলছে। তাহলে এই যে সখিনা কি করলো বলেন তো? সখিনা এটা সাক্ষ্য অদৃশ্য করা, অর্থাৎ এভিডেন্স ডিসঅ্যাপিয়ার করে ফেলছে, সাক্ষ্য অদৃশ্য করে ফেলছে। আরেকটা উদাহরণ দেই, আরও অনেক রকম উদাহরণ হয়। যেমন উদাহরণ কি? ধরেন উদাহরণটা হচ্ছে পিন্টুকে, পিন্টুকে ছুরি দিয়ে মারছে জন্টু। এখন জন্টুর বাবা মন্টু কি করছে? এই ছুরিটা নদীতে ফেলায় লুকায় ফেলছে, মানে নদীতে ফেলায় দিয়ে আসছে। তার মানে মন্টু, এই যে জন্টুর বাবা মন্টু, সে সাক্ষ্য অদৃশ্য করছে। তাহলে কোনো ব্যক্তি যদি সাক্ষ্য অদৃশ্য করে, এভিডেন্স ডিসঅ্যাপিয়ার করে, তার শাস্তি কি? তার শাস্তিটা আমরা তিনটা ভাগে পড়ব, দেখেন তিনটা। 201 ধারায়, 201 ধারায় সাক্ষ্য অদৃশ্য করা, লিখেন সাক্ষ্য অদৃশ্য করা।
201 ধারায় সাক্ষ্য অদৃশ্য করা, এটা আমরা তিনটা অংশে পড়বো ইনশাল্লাহ। তিনটা অংশে পড়বো, সাক্ষ্য অদৃশ্য করে দেওয়া তিনটা অংশে পড়বো। সেই তিনটা অংশ, প্রথম পার্টটা কি দেখি আমরা। প্রথম পার্টটা হচ্ছে যে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ। খেয়াল করেন, 1 নাম্বার প্রথম অংশ, এভাবে ধারাবাহিকভাবে লিখে নিন তাহলে মনে থাকবে। প্রথম অংশটা হচ্ছে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের যদি দণ্ডনীয় কোনো অপরাধের যদি সাক্ষী আমি অদৃশ্য করি, ধরেন কোনো একজন ব্যক্তি মার্ডার করছে, রেপ করছে, এইরকম মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের সাক্ষী যদি আমি অদৃশ্য করি, খেয়াল করেন, মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের সাক্ষী যদি আমি অদৃশ্য করি, তাহলে শাস্তি কি? শাস্তি হচ্ছে 7 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। 1 নাম্বার পার্ট। তাহলে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের প্রথম অংশটা হচ্ছে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধে যদি আমি সাক্ষী গোপন করি, তাহলে শাস্তি হচ্ছে 7 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। এটা প্রথম পার্ট শেষ। এরপরে আসেন দ্বিতীয় পার্ট, দ্বিতীয় অংশ শিখে ফেলি আমরা। দ্বিতীয় অংশটা কি? দ্বিতীয় অংশ এভাবে লিখে রাখেন। দ্বিতীয় অংশটা হচ্ছে, দ্বিতীয় অংশে কি থাকে? যাবজ্জীবন কারাদণ্ড এবং 10 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের যদি আমি সাক্ষী অদৃশ্য করি। যাবজ্জীবন কারাদণ্ড এবং 10 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয়, যাবজ্জীবন কারাদণ্ড এবং 10 বছর কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের যদি আমি কি গোপন করি, মানে সাক্ষী অদৃশ্য করে ফেলি, তাহলে শাস্তি কি? তাহলে শাস্তি হচ্ছে গিয়ে 3 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। শেষ 2 নাম্বারটা। তাহলে খেয়াল করেন, মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ, এটা প্রথম অংশ, মৃত্যুদণ্ডে 7 বছর এবং অর্থদণ্ড। এরপরে যাবজ্জীবন এবং 10 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের যদি আমি সাক্ষী গোপন করি, তাহলে 3 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। এবার তৃতীয় অংশে চলে যাই। তৃতীয় অংশ কোনটা? তাহলে আমরা তো পড়ছি 10 বছর পর্যন্ত, দ্বিতীয় অংশে পড়ছি 10 বছর পর্যন্ত। তাহলে 10 বছরের নিচে তৃতীয় অংশটা হচ্ছে 10 বছরের নিচে। তৃতীয় অংশটা হচ্ছে 10 বছরের নিচে অথবা 10 বছরের কম। দেখেন মূলাইনে বলা আছে 10 বছরের কম কোনো অপরাধে, দণ্ডনীয় অপরাধে যদি আপনি সাক্ষী গোপন করেন, তাহলে শাস্তি কি হবে? যেই অপরাধ অর্থাৎ যে অপরাধ সে সংগঠন করছে, ওই অপরাধের সর্বোচ্চ শাস্তির 1/4 পর্যন্ত এবং বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। এটা একটু বুঝার মতো আছে, খেয়াল করেন। আমি একটা বুঝাই যে তৃতীয় অংশটা যে 10 বছরের কম কোনো অপরাধের, চুরির 10 বছরের কম কোনো অপরাধের আপনি যদি সাক্ষী অদৃশ্য করে ফেলেন, তাহলে শাস্তিটা কি? শাস্তিটা হচ্ছে যেই অপরাধের সাক্ষীটা আপনি গোপন করছেন, ওই অপরাধের সর্বোচ্চ শাস্তির 1/4 পর্যন্ত বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। এখন একটা উদাহরণ দিই। উদাহরণটা হচ্ছে, প্রশ্ন হচ্ছে, মনে করেন, এবার একেবারে বাস্তব উদাহরণ মিলান, তৃতীয় অংশটা একটা অঙ্কের মাধ্যমে মিলান, তাহলে ক্লিয়ার হবে। মনে করেন যে পিন্টু চুরি করছে। এখন জন্টু কি করছে? চুরি করার জন্য যে সরঞ্জামাদি, যে সাক্ষ্য, এটা জন্টু লুকায়ে ফেলছে। এখন প্রশ্ন হচ্ছে জন্টুর শাস্তি কি? তাহলে আমরা জানি চুরির শাস্তি 3 বছর, সর্বোচ্চ 3 বছর, মানে এটা 10 বছরের কম। তাহলে 3 বছরের 1/4। এবার হিসাবের সুবিধার্থে আমরা বছরে মাসে নিয়ে যাব। কত হয়? 3 12 কত? 36। 36-এর 1/4 কাটেন, 4 নং 36, মানে 9 মাস। অর্থাৎ চুরির যদি কোনো সাক্ষ্য আপনি লুকায়ে ফেলেন, অদৃশ্য করে ফেলেন, তাহলে সেখানে শাস্তি হচ্ছে 9 মাস পর্যন্ত বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। আরেকটা উদাহরণ দেই, তাহলে আরও বেশি ক্লিয়ার হবে। সূত্রটা একটাই, মনে রাখবেন, সূত্র একটাই। উদাহরণস্বরূপ ধরেন
আপনি একজন ডাক্তার, তার অবহেলার কারণে একজন রোগী মারা গেছে, তাহলে 304-এর এতে পাবেন আপনারা যে অবহেলার ফলে যদি মৃত্যু হয় তাহলে শাস্তি হচ্ছে 5 বছর। এখন এই ডাক্তারের যে অবহেলা, এটা আরেকজন সাক্ষী লুকায়ে ফেলছে। মনে করেন একজন নার্স হচ্ছে সকিনা, সকিনা ডাক্তারের যে অবহেলা হয়েছে, যে এভিডেন্সটা, সাক্ষ্যটা, সেই সাক্ষ্যটা সকিনা লুকায়ে ফেলছে বা অদৃশ্য করে ফেলছে। সকিনার শাস্তি কি? তাহলে হিসাব করেন, 5 বছর, সর্বোচ্চ শাস্তি 5 বছর। তাহলে 5 বছর এর 1/4 পর্যন্ত। তাহলে হিসাব করেন 5 বছর মানে 60 মাস, ঠিক আছে? 60 মাস পূরণ 1, এবার কাটাকাটি করেন কত? 4-15-60, 15 মাস, অর্থাৎ 15 মাস। বুঝছেন কি না? সূত্রটা একেবারে সহজ, সূত্রটা একেবারে সহজ। আশা করি আপনারা, এগুলো কিন্তু টেকনিক বিষয়, জুডিশিয়ারি এইবার প্রশ্ন করলে এইভাবে কিছু প্রশ্ন দিতে পারে। তাহলে পুরো বিষয়টা আমি একটু সামারি করতেছি, দেখেন। 201 ধারা স্বতন্ত্রভাবে আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে 201 ধারা হচ্ছে সাক্ষী অদৃশ্য করে দেওয়া। তাহলে কোনো ব্যক্তি যদি সাক্ষী অদৃশ্য করে দেয়, কোনো ব্যক্তি যদি সাক্ষী অদৃশ্য করে দেয়, তাহলে তার শাস্তিকে আমরা 3টা পার্টে পড়ব, 3টা অংশে পড়ব, ঠিক আছে? এইটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু রিসেন্টলি বিডিআর বিদ্রোহ বলেন, সাগর রুনি হত্যা মামলা বলেন, এই বিষয়গুলো খুব বেশি আলোচিত হচ্ছে। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? এখন 3টা অংশে পড়ব। প্রথম অংশটা হচ্ছে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের সাক্ষী যদি আপনি গোপন করেন, তাহলে শাস্তি হচ্ছে 7 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। 2 নাম্বারটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড এবং 10 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের সাক্ষী যদি আপনি গোপন করেন, তাহলে শাস্তি হচ্ছে 3 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। এরপরে 3য় নাম্বারটা হচ্ছে 10 বছরের কম কোনো অপরাধের যদি আপনি সাক্ষী গোপন করেন, তাহলে শাস্তি কি? শাস্তি হচ্ছে গিয়ে যেই অপরাধ, ওই অপরাধের সর্বোচ্চ শাস্তির 1/4 বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। আশা করি একেবারে পুরো ধারাটা একেবারে মুখস্থ হয়ে গেছে, একবার দেখলেই পারবেন আপনারা ইনশাল্লাহ। শেষ, 201 ধারা আমাদের একেবারে ক্লিয়ার। এরপরে আসেন, 201 ধারা মোটামুটি শেষ, এখান থেকে আর লাগবে না। এরপরে আসেন 205 ধারা। 205 ধারা ইদানিং দেখবেন, এটা হচ্ছে কি টেলিভিশনেও, আমি এই 205 ধারার নাম দিছি আয়নাবাজি। আয়নাবাজি এই জিনিসটা অনেক বেশি হয় বর্তমানে, বিচারকরাও অনেক বেশি সচেতন হয়ে গেছে। এরকম অনেকগুলো মামলা আছে, দেখা যায় যে একজনের নাম দিয়ে আরেকজনের সারেন্ডার দিচ্ছে, একজনের সাজা আরেকজন খাটতেছে। কিছুদিন আগেও যমুনা টেলিভিশনে এইরকম সাবেক একজন যুবলীগ নেতার নামে এরকম একটা আয়নাবাজির একটা অভিযোগ আসছে, এবং অভিযোগটা হচ্ছে গিয়ে যে উনি নিজে সারেন্ডার দেন নাই মাদকের মামলায়, আরেকজনের নাম দিয়ে সারেন্ডার দিয়ে উনি এই কাজটা করছে। 205 ধারা, ঠিক আছে? আমি যেটাকে নাম দিছি আয়নাবাজি। তাহলে 205 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে গুরুত্বপূর্ণ খেয়াল করেন, 205 ধারাটা হচ্ছে কোনো ব্যক্তি যদি দেওয়ানি অথবা ফৌজদারি কার্যধারায় মিথ্যা পরিচয় দেয়, খেয়াল করেন খুবই গুরুত্বপূর্ণ পার্ট, 205 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট। 1 নাম্বারটা হচ্ছে কোনো ব্যক্তি যদি ফৌজদারি অর্থাৎ সিআরপিসি, এরপরে সিপিসি দেওয়ানি, এই 2 কার্যধারা বলতে কি বোঝায়? জামিন বলেন, ওয়ারেন্ট বলেন, এরপরে মানে শাস্তি বলেন, কার্যধারা। তার মানে কোনো ব্যক্তি যদি সিআরপিসি অথবা সিপিসি এই কার্যধারায় মিথ্যা পরিচয় দেয়, লিখেন মিথ্যা পরিচয় দেয়। আপনারা কেউ কি আয়নাবাজি মুভিটা দেখছেন? আয়নাবাজি মুভিতে এই জিনিসটা কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করে, এবং এটা শুধু আসলে মুভির পার্ট না, খোঁজ নিলে দেখা যাবে আমাদের দেশে অনেক বড় বড় ব্যবসায়ী, অনেক বড় বড়, দেখা যায় যে অনেক বড় 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 লোকের ছেলেমেয়েরা এরকম অপরাধ করে, আদালত কর্তৃক শাস্তি পায়, পরবর্তীতে তাদের শাস্তিটা অন্যরা ভোগ করতেছে, তাদের নামে হয়তো বা পরিচিত অন্য কেউ তাদের নামে শাস্তি ভোগ করতেছে, ঠিক আছে? তাহলে কোনো ব্যক্তি যদি সিআরপিসি এবং সিপিসি ফৌজদারি এবং দেওয়ানি কার্যধারার মধ্যে মিথ্যা পরিচয় দেয় তাহলে তার শাস্তি কি? এটা 205 ধারায় বলা আছে। চলেন, মানে আয়নাবাজির শাস্তি কি, তাহলে এইভাবে মনে রাখবেন, আয়নাবাজির শাস্তি কি 205 ধারায় বলা আছে। তাহলে 205 ধারায় শাস্তিটা কতটুকু দেখেন, 205 ধারায় বলা আছে যে যদি কোনো ব্যক্তি মিথ্যা পরিচয় দেয় তাহলে তার শাস্তি হচ্ছে 3 বছর কারাদণ্ড, 3 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। তাহলে কোনো ব্যক্তি যদি এরকম শাস্তি দেয় তাহলে 3 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। শেষ, 205 ধারাটাও আমাদের ক্লিয়ার। এরপরে আসেন
205 ধারার পরে এখানে হ্যাঁ না এদিক দিয়ে আর লাগবে না, এরপরে আসেন হ্যাঁ, এরপরে 211 ধারা। 211 ধারাটা এটা স্টার, তিনটা স্টার। আজকে যেই ধারাগুলো পড়াচ্ছি প্রত্যেকটা ধারা থেকে একটা করে প্রশ্ন আসতে পারে এমসিকিউতে, খুবই গুরুত্বপূর্ণ। 211 ধারা অসম্ভব গুরুত্বপূর্ণ। 211 ধারা অসম্ভব গুরুত্বপূর্ণ, অর্থাৎ 211 ধারায় বলা আছে কোনো ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে, কোনো ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে, অর্থাৎ তার ক্ষতি করার জন্য, কোনো ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে তার নামে মিথ্যা অভিযোগ উত্থাপন করা, এটার মূল, তার মানে 211-র মূল শাস্তিটা হচ্ছে মিথ্যা অভিযোগ উত্থাপন করা, মিথ্যা অভিযোগ আনা, মিথ্যা অভিযোগ আনায়ন করা। তার মানে 211 ধারার মূল শাস্তিটা হচ্ছে যে কাউকে ক্ষতিগ্রস্ত করার জন্য, কাউকে বিপদে ফেলার জন্য ওই ব্যক্তির নামে যদি আপনি মিথ্যা অভিযোগ আনায়ন করেন, অথবা মূল কথাটা হচ্ছে 211 ধারার মূল কথাটা হচ্ছে মিথ্যা মামলার ফলাফল কী, অর্থাৎ আপনি যদি আমার নামে মিথ্যা মামলা করেন আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য, আমাকে বিপদে ফেলানোর জন্য, তাহলে এই মিথ্যা মামলার ফলাফলটা কী 211 ধারায় বলা আছে। তাহলে মিথ্যা মামলার ফলাফলটা কি, চলেন আমরা চট করে দেখে ফেলি। মিথ্যা মামলার ফলাফল হচ্ছে, আমি এই যে 211 ধারা, এটাও আমরা দুইটা পার্টে পড়ব। খেয়াল করেন আমরা ভেঙে ভেঙে কেন পড়তেছি, যেন আমাদের মুখস্থ থাকে, সহজ হয় বিষয়গুলো ভেঙে। দুইটা পার্টে পড়ব, আগে পড়ে না। আমি প্রথম পার্টটা এইভাবে, আমি একেবারে হুবহু আইন বলতেছি, মানে আইনের সাথে না, শাস্তিগুলো ঠিক আছে, আমি আগে পরে এইভাবে প্রথমে আমি রাখলাম যে কোনো ব্যক্তি যদি মৃত্যুদণ্ড, কোনো ব্যক্তি যদি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং 7 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের মিথ্যা অভিযোগ আনে, খেয়াল করেন, কোনো ব্যক্তি যদি ফৌজদারি মামলায় মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড অথবা 7 বছর কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের মিথ্যা মামলা করে, সহজ বাংলা ভাষায় কোনো ব্যক্তি যদি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, 7 বছর কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের মিথ্যা মামলা আনায়ন করে, মিথ্যা মামলা আনে অথবা মিথ্যা অভিযোগ দায়ের করে, তাহলে ওই ব্যক্তির শাস্তি কি? ওই ব্যক্তির শাস্তি হচ্ছে 7 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। খেয়াল করেন, তাহলে কোনো ব্যক্তি যদি একেবারে মুখস্থ করে ফেলেন, কোনো ব্যক্তি যদি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, 7 বছর কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের, 7 বছর কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের জন্য মিথ্যা অভিযোগ দায়ের করে, মিথ্যা মামলা করে, তাহলে তার শাস্তি হচ্ছে 7 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। দ্বিতীয় পার্টটা হচ্ছে 7 বছর পর্যন্ত, এবার 7 বছরের কম অন্যান্য ক্ষেত্রে, মানে কি 7-এর কম, আমরা এবার শিখব 7-এর কম মিথ্যা, অর্থাৎ 7 বছরের কম কোনো মিথ্যা মামলার যদি ও মিথ্যা মামলা করে, 7 বছরের কম কোনো অপরাধের মিথ্যা মামলা যদি করে, তাহলে শাস্তি কি? শাস্তি হচ্ছে 2 বছর কারাদণ্ড, 2 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। যদিও এই বিষয়টা উপরে আছে, এই যে এই পার্টটা, কোনো ওইখানে বলা আছে কোনো ব্যক্তি যদি মিথ্যা মামলা করে তাহলে তার শাস্তি হচ্ছে 2 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড, অর্থাৎ মিথ্যা অভিযোগ উত্থাপন করে 2 বছর পর্যন্ত। এবার আলাদাভাবে ভেঙে বলতেছে, এবার কোনো ব্যক্তি যদি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং 7 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের মিথ্যা মামলা করে, তাহলে তার শাস্তি হচ্ছে 7 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। আমি উপর নিচ কেন করলাম? বুঝতে যেন আপনাদের সহজ হয়। যে কোনো ব্যক্তি যদি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, 7 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের মিথ্যা মামলা করে, তাহলে তার শাস্তি হচ্ছে 7 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। আর 7-এর নিচে অন্যান্য অপরাধের ক্ষেত্রে, 7 বছরের নিচে অন্যান্য অপরাধের ক্ষেত্রে শাস্তি হচ্ছে 2 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড, 2 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। শেষ, 211 এখানে আমাদের শেষ। এরপরে আসেন দ্বিতীয় পার্টটা হচ্ছে 212। দ্বিতীয় পার্ট হচ্ছে 212 ধারা, ঠিক আছে। 212 ধারাটা খেয়াল করেন, 212 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ, অসম্ভব গুরুত্বপূর্ণ। এখন 212 ধারা পড়ানোর আগে আমি আপনাদেরকে একটু মনে করায় দিতে চাই যে আপনাদের কারো মনে আছে কিনা হারবারিং কাকে বলে। হারবার আশ্রয় দান। হারবারিং অর্থ কি? আশ্রয় দান। এবং আমি পড়ানোর সময় একটু মজা করেও বলছিলাম, মজা না, আইনের ভাষায় এইটা,
যে পৃথিবীর একমাত্র আইন যেখানে স্বামী এবং স্ত্রী তারা যদি একজন আরেকজনকে লুকিয়ে রাখে তাহলে তাদের বিরুদ্ধে হারবারিংয়ের মামলা করা যাবে না। খেয়াল করেন, ওই যে আমি বলছিলাম স্বামী আর স্ত্রী, মানে কোন এক ইয়া না, এটা আপনাদের ক্লাস করার সময় বলছিলাম, একটা গান আছে না, স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্কটা 52 এ, থ্যাংক ইউ, 52 এতে ডেফিনেশনটা বলা আছে, 52 এতে ডেফিনেশনটা বলা আছে। ঠিক আছে, আপনারা তো সবাই জয়েন করছেন, বাকি সবাই জয়েন করতেছে না কেন? নাকি আশায় আছে পরীক্ষা হবে না? পরীক্ষা হোক আর না হোক আপনারা আইনগুলো পড়ে রাখেন, ঠিক আছে? যাই হোক, অনেকেই পরিচিত, সবাইকে জয়েন করতে বলবেন। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তাহলে 52 এতে হারবারিংয়ের বলা আছে এবং ওইখানে একটা বিশেষ দ্রষ্টব্যে বলা আছে স্বামী এবং স্ত্রীর ক্ষেত্রে এই ধারা প্রযোজ্য না। 212 ধারায় আসি আমরা। 212 ধারায় বলা আছে, ওই 52 ধারায় তো ডেফিনেশন বলা আছে হারবারিং কাকে বলে, আশ্রয়দান কাকে বলে। এবার 212 ধারায় এসে বলতেছে শাস্তির কথা, যে কোনো ব্যক্তি যদি কোনো আসামিকে, কোনো অপরাধীকে আশ্রয় দান করে তাহলে তার শাস্তি কী। খেয়াল করেন, এই হারবারিংয়ের ধারায় মা বাবাকেও কিন্তু মামলা করা যায়, কিন্তু স্ত্রীর নামে অথবা স্বামীর নামে মামলা করা যাবে না। অর্থাৎ স্বামী এবং স্ত্রী একজন যদি আরেকজনকে আশ্রয় দান করে তাহলে সেই ক্ষেত্রে তাদের পরস্পর অর্থাৎ ভাইস ভার্সা বা তাদের পরস্পরের বিরুদ্ধে মামলা করা যাবে না, কোনো ক্রিমিনাল মামলা চলবে না, আইনেই বলা আছে। এখন দেখেন অপরাধীকে আশ্রয় দানের শাস্তি কি, 212 ধারায় বলা আছে, স্টার চিহ্ন দেন, এইখান থেকে 2024 সালে প্রশ্ন আসতে পারে। আজকের যতগুলো ধারা পড়াইতেছি প্রত্যেকটা ধারা থেকে একটা না একটা প্রশ্ন আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ ধারা আজকের টপিকগুলো। 212তে বলা আছে আশ্রয় দান, তাহলে এই যে 212 ধারায়, আর পিডিএফ ফাইলটা আমি আমার বই যে পিডিএফটা দিছি, এই পিডিএফটা দেখবেন আপনারা, ওইখানে আমি 52 এ লিখে রাখছি, সাথে আবার কিন্তু 216 এও লিখে রাখছি, এই তিনটা ধারা একত্রে গুরুত্বপূর্ণ। 212 ধারায় দেখেন বলা আছে যে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে আইনগত শাস্তির হাত থেকে রক্ষা করার জন্য আশ্রয় দান করে, খেয়াল করেন এখানে আমি মূল আইনে দেখেন লেখা আছে, যদি কেউ কাউকে বাঁচানোর উদ্দেশ্যে, কিসের থেকে বাঁচানোর উদ্দেশ্যে বলেন তো? বাঁচানোর উদ্দেশ্যে, কিসে থেকে বাঁচানোর উদ্দেশ্যে? সেটা হচ্ছে আইনগত শাস্তি থেকে বাঁচানোর উদ্দেশ্যে কাউকে আশ্রয় দান করে বা লুকিয়ে রাখে, তাহলে সে অপরাধ করছে। এবং সেই অপরাধের শাস্তিটা কি দেখেন, এই হারবারিং অর্থাৎ আশ্রয় দানের শাস্তিটাও আমরা দুই ভাগে পড়ব। প্রথমটা হচ্ছে গিয়ে এটা আমরা তিন ভাগে পড়ব। হারবারিংয়ের আশ্রয়দানের শাস্তিটাও আমরা তিনটা অংশে পড়বো আমরা ইনশাল্লাহ। এইভাবে তিনটা পার্টে পড়লে কিন্তু আপনাদের বিষয়গুলো সহজ হয়। তিনটা অংশে পড়বো, চলেন প্রথম অংশটা দেখে ফেলি আমরা। প্রথম অংশটা হচ্ছে, আপনারা নিজেরাই বলতে পারবেন, প্রথম অংশটা হচ্ছে যে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধীকে, খেয়াল করেন, মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধীকে যদি অন্য কোনো ব্যক্তি আশ্রয় দান করে, তাহলে তার শাস্তি কি? তাহলে দেখেন তার শাস্তি হচ্ছে 5 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। 5 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। প্রথম পার্ট, মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধীকে যদি আশ্রয় দান করা হয় তাহলে তার শাস্তি হচ্ছে 5 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। 1 নাম্বার অংশ শেষ। এরপরে আসেন 2 নাম্বার অংশে চলে যাই আমরা। 2 নাম্বার অংশটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড এবং 10 বছর পর্যন্ত কারাদণ্ড, দ্বিতীয় অংশ। এরপরে আসি দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশটা কি? দ্বিতীয় অংশটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধীকে যদি আশ্রয় দেন। যাবজ্জীবন কারাদণ্ড এবং 10 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধীকে যদি আশ্রয় দেন তাহলে শাস্তি কি? শাস্তি হচ্ছে 3 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। 3 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। আমি পুরোটা আবার রিভিশন দেওয়া দিব আপনাদেরকে ইনশাল্লাহ। 3 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড শেষ, দ্বিতীয় পার্টও শেষ আমাদের। আমি আবার বলতেছি, যাবজ্জীবন কারাদণ্ড এবং 10 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধীকে যদি আপনি আশ্রয় দান করেন তাহলে শাস্তি হচ্ছে 3 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড শেষ, দ্বিতীয় পার্ট। এবার তৃতীয় অংশে চলে যাই আমরা।
তৃতীয় অংশটা কি বলা আছে দেখেন, তৃতীয় অংশটায় বলা আছে তৃতীয় অংশ। তাহলে তৃতীয় অংশে কি বলা আছে দেখেন, তৃতীয় অংশে বলা আছে যে 10 বছরের কম 10 বছরের কম 10 বছরের কম কোনো অপরাধের দণ্ডনীয় অপরাধীকে যদি আপনি আশ্রয় দেন, 10 বছরের কম দণ্ডনীয় অপরাধীকে যদি আপনি আশ্রয় দেন, তাহলে শাস্তি কি দেখেন, তাহলে শাস্তি হচ্ছে গিয়ে ওই অপরাধের সর্বোচ্চ শাস্তির এক চতুর্থাংশ পর্যন্ত বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। শেষ। তাহলে তৃতীয় অংশটাও শেষ, যে 10 বছরের কম কারাদণ্ডে দণ্ডিত অপরাধীকে যদি আপনি আশ্রয় দান করেন, অর্থাৎ 10 বছরের কম কোনো অপরাধ করছে এরকম কোনো ব্যক্তিকে যদি আপনি আশ্রয় দেন, তাহলে শাস্তি হচ্ছে ওই অপরাধের সর্বোচ্চ শাস্তির এক চতুর্থাংশ পর্যন্ত বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। শেষ। তাহলে আমি আবার রিভিশন দিচ্ছি যেন একেবারে মুখস্থ হয়ে যায়। দেখেন, সেটা হচ্ছে গিয়ে আমরা 212 ধারায় হারবারিং বা আশ্রয়দান, খেয়াল করেন ইংলিশ টার্মটাও আপনাদের মনে রাখতে হবে। আপনাদেরকে ইংলিশ টার্মে কোশ্চেন তুলে দিল যে হারবারিংয়ের শাস্তি কী। দেখেন, এখন আপনারা যদি হারবারিং অর্থটা আশ্রয়দান না জানেন, তাহলে এইটা মুখস্থ করার পরেও আপনারা এটা অ্যান্সার করতে পারবেন না। তাহলে ইংলিশ টার্মগুলো প্রত্যেকটা অপরাধের সাথে, অপরাধের বাংলা টার্ম তো জানতেই হবে, বাংলার সাথে ইংলিশ টার্মগুলো আপনাদের জেনে ফেলতে হবে। ঠিক আছে, আশা করি আপনারা সেটা শিখতেছেন। আমি কিন্তু প্রথম থেকে আপনাদেরকে এগুলো বলে আসতেছি যেন আপনাদের কাছে এই জিনিসগুলো নতুন মনে না হয়। ঠিক আছে, এবং এই ওয়ার্ডগুলোর সাথে যেন আপনারা শুনতে মানে হয়ে যান, মানে এই ওয়ার্ডগুলো যেন রেগুলার ওয়ার্ড হয়ে যায় আপনাদের। তাহলে হারবারিং 212 ধারায় হারবারিং অথবা আশ্রয়দানের শাস্তি আমরা তিনটা অংশে পড়ছি। এক নাম্বারটা হচ্ছে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধীকে যদি আশ্রয়দান করেন, তাহলে হচ্ছে 5 বছরের শাস্তি, 5 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। 2 নাম্বারটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড এবং 10 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধীকে যদি আশ্রয় দেন, তাহলে শাস্তি হচ্ছে 3 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। আর 3 নাম্বারটা হচ্ছে 10 বছরের কম কোনো অপরাধীকে, তাহলে সর্বোচ্চ শাস্তির এক চতুর্থাংশ বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। আশা করি এটা একেবারে মুখস্থ হয়ে গেছে আপনাদের। এরপরে আসেন 212 শেষ। এদিক দিয়ে মোটামুটি আর লাগবে না। এরপরে আসেন আপনাদের 216 এ, অসম্ভব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। 216 এ আপনাদের পরীক্ষার জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। 216 এতে বলা আছে দস্যুদের বা ডাকাতদেরকে যদি আশ্রয় দান করেন, এটা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি খুবই গুরুত্বপূর্ণ। কোনো দস্যু বা ডাকাতদেরকে যদি আশ্রয় দেন, আলাদাভাবে শাস্তির কথা বলা আছে। কোনো দস্যু বা ডাকাতদেরকে যদি শাস্তি দেন, তাহলে তাহলে দেখেন অন্যান্য সকল ক্ষেত্রে আপনি 212তে যাবেন, কিন্তু দস্যু আর ডাকাতের ক্ষেত্রে 212 হিসাব করলে হবে না, যে শাস্তির অনুপাত তখন না। তার মানে দস্যু এবং ডাকাতদের ক্ষেত্রে আপনাকে 216 এতেই আসতে হবে, এবং এক্ষেত্রে শাস্তি সুনির্দিষ্ট। কোনো ব্যক্তি যদি কোনো দস্যু বা ডাকাতদেরকে শাস্তি দেয়, তাহলে তার শাস্তি কি? 7 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। চিন্তা করেন, আপনি মার্ডারের আসামিকেও যদি আশ্রয় দেন, তাহলে 5 বছর, কিন্তু দস্যু বা ডাকাতদেরকে দিলে শাস্তি হচ্ছে গিয়ে 7 বছর। এইটার পিছনে একটা যৌক্তিক কারণ আছে। আমি আসলে এটা পড়ছি কোন একটা বই অথবা কোনো জায়গায় পড়ছি, এই বিষয়টা আদৌ সত্য কিনা, মানে অথেন্টিক কিনা, এই বিষয়ে আমি আর পরবর্তী যাচাই করি নাই, তবে আমার কাছে অনেক বেশি যৌক্তিক মনে হয়েছে। দেখেন, একটা মামলা চিন্তা করেন, 212তে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধীকে 5 বছর কারাদণ্ড দিল শাস্তিকে, কিন্তু দস্যু আর ডাকাতদেরকে আলাদাভাবে, এটা কিন্তু 216 এ মানে কি, এটা পরে সংযোজন করা হয়েছে। কেন? কারণ ব্রিটিশরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছিল তারা এই দস্যু আর ডাকাতদের মাধ্যমে। মানে এই উপমহাদেশে তখন তো তারা যারা স্বাধীনতা চাইতো তাদেরকে দস্যু ডাকতো, ডাকাত ডাকতো তাদেরকে। ঠিক আছে, যারা স্বাধীনতা চাইতো।
তাহলে এই যে ব্রিটিশরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়েছে এই দস্যু, যারা তারা তাদেরকে মানে ওই যে ঠগ বলতো, ঠগ যেটা পড়ছেন না আপনারা পড়বেন, তার মানে এদের কর্তৃক সবচেয়ে বেশি ভয় পাইতো এদেরকে, এদের কর্তৃক সবচেয়ে বেশি ভীত সন্ত্রস্ত থাকতো, অথবা এদের মাধ্যমে অনেক বেশি তারা টেনশনে পড়তো। এই কারণে আলাদাভাবে তারা 216-তে দস্যু অথবা ডাকাতদেরকে আশ্রয়দানের শাস্তি আলাদাভাবে 7 বছর করে দিছে। ঠিক আছে, এটা মানে কতটা অথেন্টিক, তবে আমার কাছে অনেক বেশি যৌক্তিক মনে হয়েছে, কিন্তু অথেন্টিকেশনের যাচাইটা আমি সুযোগই পাই নাই করতে। ঠিক আছে, তবে যৌক্তিক মনে হয়েছে। ঠিক আছে, তাহলে 212, 216 আমাদের কাছে ক্লিয়ার হইল। এরপরে আসেন, এদিক দিয়ে মোটামুটি আর লাগবে না। এরপরে আসেন এদিক দিয়ে মোটামুটি আপনাদের লাগবে না। এরপরে আসেন গুরুত্বপূর্ণ হচ্ছে 230, এবং কেন জানি আমার মন বলতেছে এই ধারা থেকে 2024 সালে একটা এমসিকিউ তুলে দিতে পারে ইনশাল্লাহ। 230 ধারা স্টার চিহ্ন দিয়ে রাখেন, খুবই গুরুত্বপূর্ণ। যেমন এমসিকিউ কিভাবে আসতে পারে, যে মুদ্রার সংজ্ঞা কোন ধারায় বলা আছে, মুদ্রার সংজ্ঞা বা কয়েন যেটাকে আমরা বলি, মুদ্রার সংজ্ঞা কোন ধারায় বলা আছে, তাহলে মুদ্রার সংজ্ঞা বলা আছে 230 ধারায়। এটা আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আপনারা বাংলাদেশি নাগরিক, অথবা বাংলাদেশে কোন কোন বিষয়গুলোকে মুদ্রা বলা হবে, তাহলে মুদ্রার সংজ্ঞা কোন কোন, মানে মুদ্রার সংজ্ঞা কী, মুদ্রার সংজ্ঞা কী, এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের পরীক্ষার জন্য। ঠিক আছে, এরপরে আসেন দে এখানে একটা চার্ট দিছে, যেমন অর্থরূপে ব্যবহৃত সার্বভৌম রাষ্ট্রের স্ট্যাম্পযুক্ত বা ইস্যুকৃত ধাতব দ্রব্যকে মুদ্রা বলে। লিখেন এটা 230 ধারায় মুদ্রার ডেফিনেশন আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা বই থেকেও লিখেন অথবা এটা ডেফিনেশনটা লিখবেন, এটা আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি মূল আইনটা দেখাচ্ছি, দেখেন মুদ্রার ডেফিনেশনটা কি। মুদ্রার সংজ্ঞা হচ্ছে আপাতত অর্থরূপে ব্যবহৃত এবং যা অনুরূপ ব্যবহারের জন্য কোনো রাষ্ট্র বা সার্বভৌম কর্তৃত্ব বলে স্ট্যাম্পযুক্ত ইস্যুকৃত ধাতব দ্রব্যকে মুদ্রা বলা হয়। দেখেন মুদ্রার ডেফিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এবার বাংলাদেশের মুদ্রা কাকে বলে, যে বাংলাদেশের, তাহলে আপনাদের প্রশ্ন দুইভাবেও আসতে পারে। মুদ্রার ডেফিনেশন কোন ধারায় বলা আছে, এই প্রশ্নটা আসতে পারে। দেখেন মুদ্রার ডেফিনেশন কোন ধারায় বলা আছে, এই প্রশ্নটা আসতে পারে, তাহলে 230 ধারা। অথবা বাংলাদেশের মুদ্রার ডেফিনেশন কোন ধারায় বলা আছে, একই 230 ধারা। তাহলে বাংলাদেশি মুদ্রা কাকে বলে, বাংলাদেশের মুদ্রা হচ্ছে অর্থ হিসেবে ব্যবহৃত বাংলাদেশ সরকারের ক্ষমতা বলে স্ট্যাম্পযুক্ত ইস্যুকৃত ধাতু। এরপরে আসেন উদাহরণ থেকে একটা প্রশ্ন আপনাদের আসতে পারে, যেমন কড়ি সমূহ মুদ্রা নয়। আগের কালে 1860 সালে কড়ি ব্যবহার হইতো। আমি এই সম্পর্কে বিস্তারিত জানি না কড়ি সম্পর্কে, তবে তখন মনে হয় ব্যবহার হইতো, কিন্তু বর্তমানে মুদ্রা না, এর আগে। এরপরে আসেন স্ট্যাম্পবিহীন বা তাম্রপিণ্ড সমূহ মুদ্রা না, মেডেল মুদ্রা না। এরপরে অর্থ হিসাবে ব্যবহারের জন্য আবিষ্ট নয়, অর্থাৎ এই যে বিভিন্ন দেখেন না স্বর্ণের মেডেল, এগুলো মুদ্রা না। কোম্পানির টাকা বলে অঙ্কিত মুদ্রা বাংলাদেশে মুদ্রার নামে গণ্য হবে। আচ্ছা, কোম্পানির নামে যদি অঙ্কিত মুদ্রা বাংলাদেশে সরকার যদি স্বীকৃতি দেয়, তাহলে সেটা মুদ্রা হিসেবে গণ্য হবে। ফখরাবাদ টাকা, যা পূর্বে ভারত সরকারের ক্ষমতাধীন অর্থ হিসেবে ব্যবহৃত হতো, যদিও এটি আজও অনুরূপ ব্যবহৃত হয় না, তবুও বাংলাদেশি মুদ্রা হিসেবে গণ্য হবে। পূর্বে ভারত সরকারের টাকার একটা নাম ছিল ফখরাবাদ, মানে একটা নোটের নাম ছিল, তাহলে ওইটা যদিও বর্তমানে ব্যবহার হয় না, কিন্তু মুদ্রা হিসেবে গণ্য হবে। খেয়াল করেন 230 ধারা আমি এত গুরুত্ব দিয়ে কেন পড়াচ্ছি, কেন জানি আমার মন বলতেছে আপনাদের 230 ধারা থেকে একটা প্রশ্ন আসবে, 230 ধারা থেকে একটা প্রশ্ন আসবে, কারণ আপনি বাংলাদেশের একজন নাগরিক, বাংলাদেশের মুদ্রা কাকে বলে এই বিষয়টা জানা আপনার খুবই গুরুত্বপূর্ণ। তাহলে পুরো বিষয়টা 230 ধারার বিষয়টা যদি সামারি করি, যে অর্থরূপে ব্যবহৃত, খেয়াল করেন এখানে একটা কথা আছে, অর্থরূপে ব্যবহৃত স্ট্যাম্পযুক্ত ধাতব মুদ্রাকে মুদ্রা বলে। একই জিনিস, একই ডেফিনেশন, বাংলাদেশ সরকার অর্থরূপে ব্যবহৃত স্ট্যাম্পযুক্ত ইস্যুকৃত ধাতব মুদ্রাকে বাংলাদেশি মুদ্রা বলে। এরপরে আসেন মুদ্রা নয় কোনটা, কড়ি মুদ্রা না।
এক নাম্বারে লিখেন। 2 নাম্বারে মুদ্রা নয় কোনটা, সেটা হচ্ছে গিয়ে তাম্রপিণ্ড সমূহ, স্ট্যাম্পবিহীন, এটা মুদ্রা না। 3 নাম্বারে মেডেল, কোনো মেডেল, মেডেল মুদ্রা না, মেডেল মুদ্রা না। এরপরে এরপরে এই 3টা মুদ্রা না, তার মানে প্রথম 3টা মুদ্রা না, প্রথম 3টা আর বাকি 2টা মুদ্রা। সেই 2টা কি কি? 1 নম্বরে কোম্পানির নামে খোদাইকৃত কোনো বাংলাদেশের মুদ্রা, সেটা মুদ্রা। আর 2 নাম্বারটা হচ্ছে যে ফখরাবাদ একটা মুদ্রা। তাহলে এইখান থেকে দেখবেন ঘুরে ফিরে প্রশ্ন করতে পারে যে নিম্নের, আপনাকে ধরেন একটা প্রশ্ন এরকম দিতে পারে যে নিম্নের কোনটি মুদ্রা নয়, অথবা নিম্নের কোনটি মুদ্রা, ধরেন আপনাকে এরকম দিল নিম্নের কোনটি মুদ্রা, ঠিক আছে। 1 নাম্বারে দিল কড়ি, 2 নাম্বারে দিল 1 নাম্বারে দিল নিম্নে কোনটি মুদ্রা। আপনাদের প্রশ্নটা এইভাবে আসতে পারে, নিম্নের কোনটি মুদ্রার অন্তর্ভুক্ত হবে পেনাল কোডের 230 ধারা অনুযায়ী, অথবা মুদ্রার ডেফিনেশন। 1 নাম্বারে দিল কড়ি, 2 নাম্বারে দিল তাম্রপিণ্ড, 3 নাম্বারে দিল ফখরাবাদ, 4 নাম্বারে দিল উপরের কোনোটাই না। তো আপনি ভাববেন কী রে, কোরিও নাম শুনি নাই, তাম্রলিপিও নাম শুনি নাই, ফখরাবাদ তো হবেই না, কারণ আপনি কি দাগাবেন উপরের কোনোটাই না, কিন্তু উত্তর হবে 3 নাম্বারটা ফখরাবাদ, ঠিক আছে। তার মানে এই 230 ধারাটা মনে রাখবেন, গুরুত্বপূর্ণ, আপনাদের পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। 230 ধারা। এরপরে আসেন দেখি এদিকে আর কোনো ধারা আছে কিনা আমাদের। 230। আচ্ছা, আপনাদের পরীক্ষা তো মনে আছে, আমি পরীক্ষাটা আবার মনে করাই দিচ্ছি। পরীক্ষাটা হচ্ছে আপনাদের এই শনিবার পরীক্ষা হবে। এটা হচ্ছে এসআর অ্যাক্টের মডেল টেস্ট 2, কারণ আমরা মডেল টেস্ট 1 নিছি, মডেল টেস্ট 2 হবে ইনশাল্লাহ। মডেল টেস্ট 2 হবে 100 মার্কের জন্য, 100 মার্কসের জন্য শনিবার রাত 9টা থেকে হবে ইনশাল্লাহ, ঠিক আছে। এই শনিবার, ঠিক আছে, শনিবার রাত 9টা থেকে হবে 100 মার্কের। এটা হচ্ছে এসআর অ্যাক্টের মডেল টেস্ট 2 হবে ইনশাল্লাহ।